আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে, ব্রেকিং নিউজ। সৌদি আরবের আকাশসীমায় অবরোধ আরোপ করেছে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার। বলেছে আন্তর্জাতিক কোনো বিমান যেন সৌদি আরবের আকাশসীমায় চলাচল না করে। এদিকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ। একই সাথে ইরানের সামরিক বাহিনী বলেছে যুদ্ধ করে আমেরিকা হরমুজ প্রণালী খুলতে পারবে না। এর মাঝে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী। আবার এক মাসের ভেতরে এখন সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম। এপাশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি শহীদ হয়ে গেছেন, তার শাহাদাতের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের জাতীয় সংসদের 180 জন সদস্য একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে। একই সাথে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে নিয়ে নানান ধরনের গুজব এবং খবর বেরিয়েছে। আসলে বাস্তবতা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি আপনাদের সামনে মোটামুটি বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথম যে আলোচনাটা করতে চাই সেটি হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যে সৌদি আরবের আকাশসীমায় যেন আন্তর্জাতিক কোনো বিমান সংস্থা তাদের বিমান পরিচালনা না করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। ইয়েমেনের হুতিরা একদম পরিষ্কার করে বলেছে যতক্ষণ পর্যন্ত সৌদি আরবে ইয়েমেনের উপর থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে না নেবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের উপর এই অবরোধ বা এই সতর্কবার্তা বহাল থাকবে। এর মানে কার্যত সৌদি আরবের সাথে ইয়েমেনের যে নতুন করে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতের একটা চূড়ান্ত পরিণতি কিন্তু এই দিকে গেল। তার মানে সৌদি আরবের আকাশসীমা এখন চরমভাবে অনিরাপদ আন্তর্জাতিক যে কোনো বিমানের জন্য। কারণ ইয়েমেনিরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই হামলা চালাবে এবং এই তাদের অবরোধ কার্যকর করার জন্য সম্ভবত আন্তর্জাতিক যে কোনো বিমান সংস্থা যারা কথা না শুনবে, তাদের এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তার মানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেক্ষেত্রে এখন সৌদি আরবকে হয় একটা মীমাংসায় আসতে হবে ইয়েমেনের সাথে, আর না হয় সৌদি আরবের উপর ইয়েমেন সামরিক শক্তি প্রয়োগ করে অবরোধ আরোপ করবে বা অবরোধ বাস্তবায়ন করবে। এখন মধ্যপ্রাচ্যের যে ক্রিটিক্যাল পরিস্থিতি, এই অবস্থায় ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে যদি এই রকমের মারাত্মক দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ শুরু হয়, তাহলে প্রশ্ন এসে যাবে যে সৌদি আরবের সাথে যে জোট ছিল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, এই সমস্ত দেশও কি নতুন করে আবার ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কিনা? মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এদিকে ইয়েমেনের হুতিরা যে ঘোষণা দিয়েছে বাবাল মানদেব প্রণালীতেও তারা অবরোধ আরোপ করতে পারে, অর্থাৎ হরমুজের মতো তারা বন্ধ করে দিতে পারে। যদি তাই হয় তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? তাহলে তেলের দাম অবধারিতভাবে বাড়বে। এরই মধ্যে আজকে সর্বশেষ যে খবর, তাতে দেখলাম ব্রেন্ট ক্রুডের যে দাম সেটা হচ্ছে $84.98, তার মানে $85 ব্যারেল প্রতি। যুদ্ধের পরে, অর্থাৎ এই যে আমেরিকা এবং ইরানের ভেতরে যে সমঝোতা স্মারক সই হলো, তারপরে কিন্তু তেলের দাম, প্রতি ব্যারেল তেলের দাম $70 নিচেই চলে এসেছিল। এখন সেই তেলের দাম $85, তার মানে এক ব্যারেলে আপনার $15 বেড়ে গেছে। তার মানে প্রায় 5 ভাগের 1 ভাগ তেলের দাম বেড়েছে, তারও একটু বেশি। তো এই যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, ব্রেন্ট ক্রুড এই আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা, সেটা 80.05, তার মানে $80 বেশি ব্যারেল প্রতি দাম। তো একদম পরিষ্কার তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং তেলের আজকের যে দাম, তাতে বলা হচ্ছে যে গত 1 মাসের ভেতরে সর্বোচ্চ দাম। এর মানে হরমুজের পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে তেলের দাম কিন্তু অনেক বেড়ে যেতে পারে। এবং যদি সৌদি আরব এবং তার সাথে যারা জোটে ছিল তারা যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে বাবাল মানদেব প্রণালী একদম পরিপূর্ণভাবে বন্ধ করে দেবে। এবং ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধের মাত্রাটা আরো বেড়ে যায়, তাহলে বাবাল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেবে।
তারা কিন্তু জোটবদ্ধ ঘোষণা দিয়েছে, এবারে যুদ্ধ প্রয়োজনে জোটবদ্ধভাবে করবে। তো যদি তাই হয় তাহলে তেলের দাম যে $200 চলে যাবে ব্যারেল প্রতি, তাতে আর কোনো সন্দেহ আপাতত নেই। আর এই সংকট, এই সন্দেহ কোথা থেকে আসছে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মঙ্গলবার অর্থাৎ আজকে আর কয়েক ঘন্টার ভেতরেই আমেরিকার সেনারা হরমুজ প্রণালী এলাকায় আবার নেভাল ব্লকেড মানে নৌ অবরোধ আরোপ করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে বের হতে পারবে না। তো হরমুজ প্রণালী দিয়ে যদি ইরানের জাহাজ বের হতে না পারে তাহলে ইরানও কারো জাহাজ বের হতে দেবে না। তার মানে হরমুজ প্রণালী কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে। এখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমেরিকা কিন্তু সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে মধ্যপ্রাচ্যে একটা প্রণালীর উপর ব্লকেট দিচ্ছে, যার প্রেক্ষাপটে আর একটা প্রণালী বা বালবান্ধব প্রণালীও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আবার ইয়েমেনের সাথে সৌদি আরবের যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এখন নতুন করে বড় যুদ্ধে, তাতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক চিত্রটাই কিন্তু পাল্টে যেতে পারে। এইরকম যদি পরিস্থিতি দাঁড়ায়, আমরা এরই মধ্যে কিন্তু কয়েকদিন খবর পাচ্ছি যে কুয়েত এবং বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাত তো আগেই আমেরিকার সাথে জোট পাকিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এমন হয়ে যেতে পারে যে বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত সব দেশের সাথে ইরানের যুদ্ধ করা লাগতে পারে। একই সাথে আমেরিকা তো করবেই, ইসরায়েলও কিন্তু লেজ পাকাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকেও ঘোষণা দিয়েছে ইরান যদি ইসরায়েলের উপর হামলা করে তাহলে এবার সিনারিও ভিন্ন হবে, বড় কিছু ঘটবে, ব্যতিক্রম কিছু ঘটবে। তাহলে কি ব্যতিক্রম কি ঘটবে? তারা কি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাবে? দেখা যাক কি হয়। তো সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি খুবই উত্তপ্ত, খুবই সংকটাপন্ন এবং বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সৌদি আরব যদি ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সিচুয়েশন কিন্তু ভিন্ন হয়ে গেল। অ্যাট এ টাইম ইরানের সাথে আমেরিকার, কুয়েতের, বাহরাইনের, সংযুক্ত আরব আমিরাতের, ও পাশে সৌদি আরবের সাথে ইয়েমেনের। তখন ইরাক, সিরিয়ার যোদ্ধারা কি করে, লেবানন কি করে, কি পরিস্থিতি দাঁড়ায়, মারাত্মক রকমের অনিশ্চিত অবস্থা তৈরি হচ্ছে। এইরকম একটা সিচুয়েশনে তেলের দাম সত্যি আকাশচুম্বী হবে। গত যে যুদ্ধটা গেল 40 দিনে, সেই যুদ্ধের চেয়ে মারাত্মক অবস্থা তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় প্রত্যেকটা দেশকে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোকে খুবই সতর্ক থাকতে হবে এবং দ্রুত তেলের মজুদ গড়ে তোলা দরকার। তা না হলে খুব বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে আমেরিকা যুদ্ধ করে কোনো মতেই হরমুজ প্রণালী খুলতে পারবে না। তার মানে ইরান এই হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখার জন্য যা খুশি, মানে যা প্রয়োজন তাই করবে। এবং এই ব্যাপারে ইরানের জাতীয় সংসদে কিন্তু আইন পাশের কথাবার্তা চলছে। আইন পাশ যদি হয় এবং হরমুজ প্রণালী কন্ট্রোলের ব্যাপারে যে কমিটি হয়েছে, সেই কমিটিকে যদি দায়িত্ব দিয়ে দেয় সংসদ, তাহলে সেই কমিটি কিন্তু ওই দায়িত্ব পালন করতে বাধ্য। কারণ ইরানের সংসদে আইন পাশ হলে সেই আইন মানতে তো বাধ্য। এদিকে ইরানের পক্ষ থেকে ইরানের জাতীয় সংসদের 180 জন সদস্য, তার মানে ম্যাক্সিমাম সদস্য একটা বিপ্লবী বিবৃতি প্রকাশ করেছে, মানে খুব কড়া বিবৃতি। এই কড়া বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে যে হত্যা করা হয়েছে, তার এই হত্যার বা তার এই শাহাদাতের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই 180 জন সংসদ সদস্য। তারা বলেছেন এই প্রতিশোধের পথ অব্যাহত থাকবে এবং আমরা অঙ্গীকার করছি যে প্রতিশোধের পথ থেকে আমরা সরে আসবো না এবং ইরানের সামরিক বাহিনী, জনগণ, ইরানের সংসদ তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে একথা বলার যথেষ্ট সুযোগ আছে বা কারণ আছে যে ইরান কোনো মতেই তাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের যে প্রতিশোধ বা বদলা, সেই জায়গা থেকে সরে আসবে না। তার মানে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ বা সংঘাত খুব সহজে শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। আজকে জাতীয় সংসদে যে ঘোষণা প্রকাশ করা হয়েছে, বিবৃতি প্রকাশ করেছেন 180 জন সদস্য, তার আগে আমি দুপুরে ভিডিওতে বলেছিলাম ইরানের বিশেষজ্ঞ পরিষদ, সেই পরিষদ সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ এবং বিচারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে এবং
সমর্থন ব্যক্ত করেছে। তার মানে ইরানের সব পর্যায় থেকে এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য আসছে এবং ইরানি জাতি বা ইরানের সামরিক বাহিনী সম্ভবত যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে তাদেরকে ছাড়বে না, তার জন্য যাই হোক না কেন। এই ব্যাপারে সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করার জন্য ইরানের শীর্ষ 3 প্রধানের প্রতি আহ্বান জানানো হয়েছে। শীর্ষ 3 প্রধান বলতে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং জাতীয় সংসদের প্রধান, তার মানে স্পিকার, এবং সবাই সর্বোচ্চ নেতার বিচারের কথা বলছেন। এপাশে জাতীয় সংসদের পক্ষ থেকে আরেকটা আহ্বান জানানো হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু ঘোষণা করেছেন যে ডিল ইজ ওভার, অর্থাৎ চুক্তি শেষ হয়ে গেছে, ভেঙে গেছে, তাহলে ইরানের কোনো মতে এখন আর এই চুক্তি নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। এটা মান সম্মানের ব্যাপার যেমন তেমনি আমেরিকা যখন ঘোষণা করছে যে এই চুক্তি বহাল নেই, তখন ইরান আর কোনো মতে বলতে পারে না এই চুক্তি বহাল আছে বা এই চুক্তি নিয়ে নতুন করে আমেরিকার সাথে আলোচনা হতে পারে। ফলে এই ব্যাপারে দ্রুতই সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সমস্ত সংসদ সদস্য। যাই হোক, এপাশে আরেকটি বিষয় হচ্ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, তিনি ইসরায়েল এবং পশ্চিমা বিরোধী বা আমেরিকা বিরোধী ব্যক্তি হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। তিনি একেবারে খ্যাত পশ্চিমা বিরোধী বলে, সাম্রাজ্যবাদ বিরোধী বলে, ইসরায়েল বিরোধী বলে। তিনি 2005 সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। তাকে নিয়ে এর আগে বিবিসি রিপোর্ট করেছিল, এখন নিউ ইয়র্ক টাইমস গতকাল রিপোর্ট করেছে যে এই আহমাদিনেজাদ ইসরায়েলের সাবেক মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সাথে হাঙ্গেরিতে দেখা করেছিলেন এবং নানাভাবে তিনি ইসরায়েলের সাথে যোগাযোগ করেছেন এবং ইসরায়েল আর আমেরিকা তাকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল। অর্থাৎ ইসরায়েল আমেরিকার সাথে মাহমুদ আহমাদিনেজাদ হাত মিলিয়ে ইরানের শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসতে চেয়েছেন, এইরকম একটা রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই ব্যাপারে মাহমুদ আহমাদিনেজাদের দপ্তর থেকে আজকে পরিষ্কার করে বলা হয়েছে এটা হলিউডের কল্পকাহিনী, সিনেমার মতো গল্প, এছাড়া আর কিছু না, বাস্তবতা তো নেই এবং মাহমুদ আহমাদিনেজাদের এইরকম চিন্তা করার কোনো কারণ থাকতেই পারে না। চরমভাবে একদম চূড়ান্তভাবে এই রিপোর্ট প্রত্যাখ্যান করা হয়েছে এবং মাহমুদ আহমাদিনেজাদকে যে গৃহবন্দী বলা হয়েছে তার দপ্তর থেকে বলা হয়েছে তিনি তো মুক্ত। সেক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন একেবারেই গালগল্প। মজার ব্যাপার হচ্ছে যে পশ্চিমা গণমাধ্যম কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করে এবং এই মুহূর্তে ইরানের ভেতরে বিশৃঙ্খলা, ভেদাভেদ, মত পার্থক্য, ডিভিশন তৈরি করার একটা চেষ্টা করছে পশ্চিমা গণমাধ্যম। সর্বোচ্চ নেতাকে হত্যা করার পরে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, এই ঐক্য আগের চেয়েও বেশি। এখন যেখানে সরকার পরিবর্তন করতে এসেছিল, এখন তারা বিপদে পড়ে গেছে, আরো ঐক্য বেশি হয়ে গেছে। কি করা হবে? এই জায়গায় বিভিন্নভাবে ফাটল ধরানোর চেষ্টা করছে মানুষের ভেতরে। ফাটল ধরানোর চেষ্টা একজনের সাথে আরেকজনের, এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের, জনগণের ভেতরে, এবং অবিশ্বাস, সন্দেহ, দ্বন্দ্ব, হতাশা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অনেকেই বলবো তাই নাকি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই কাজ করতে পারলো? অনেকে বিশ্বাস করে ফেলবে। এমনকি আমাদের বাংলাদেশে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেক বড় বড় সাংবাদিক, বুদ্ধিজীবী যারা আলোচনা করে, টক শো, ইউটিউবার, বিভিন্নজন বিভিন্নভাবে এই কথা সত্য বলে প্রচার করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমি একটু অপেক্ষা করছিলাম যে আসলে কি হয়। বাস্তবতা হচ্ছে এই ধরনের কল্পকাহিনী একেবারে ভিত্তিহীন বানোয়াট। এর আগে কয়েকবার বলেছে ইসরায়েলের গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম, যে ইরানে যে কুদস ফোর্স আছে, এই কুদস ব্রিগেডের যিনি কমান্ডার মেজর জেনারেল ইসমাইল কায়ানি, এই ইসমাইল কায়ানিও ইহুদিদের চর এজেন্ট, ইসরায়েলের চর, তাকে আটক করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, নানান কথা ছড়িয়েছে। অথচ এখনো তিনি এই কুদস ফোর্সের প্রধান হিসেবে কাজ করছেন। ফলে আহমাদিনেজাদের যে ঘটনা, এটা একেবারেই বানোয়াট, এর বাস্তবতা নেই, একেবারেই ভিত্তিহীন খবর। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিবেশী দেশগুলো আগে তো বিদেশিদেরকে ঘাঁটি করতে দিয়েছিল যাতে বিদেশিরা ব্যবহার করে সে ঘাঁটি, আর এখন কোন কোন দেশ এমন হয়ে গেছে যে পুরো দেশটাই বিদেশিদের ঘাঁটি হয়ে গেছে। যে সেক্ষেত্রে ওই সমস্ত দেশের বিরুদ্ধে বা ওই সমস্ত ঘাঁটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে, যেটা দুঃখজনক। আমরা তো সেটা করতে চাই না। এই জায়গা থেকে
আরেকটু আলোচনা করে আমি শেষ করব। কুয়েত এবং বাহরাইন বিশেষ করে ইরানের বিরুদ্ধে যে সমস্ত হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সময় খবর আসছে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই সত্য এবং আব্বাস আরাকচির কথার কিন্তু ইঙ্গিত সেই দিকে। যদি তাই হয় তাহলে ইরান কিন্তু এই সমস্ত দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে আলটিমেটলি বাধ্য হবে। যখন এই সমস্ত দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধ করবে তখন কিন্তু যুদ্ধের মোড়, প্যাটার্ন, কায়দা, ডিজাইন, পরিকল্পনা, নকশা সমস্ত সবকিছু পাল্টে গেল। তার মানে মধ্যপ্রাচ্যে এতদিন যে ভাবে বা যে ধরনের যুদ্ধ হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম থাকবে না। তাহলে যুদ্ধের কলেবর এবং যুদ্ধের পরিধি বেড়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছিলেন যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখন বিষয়টা সেই দিকে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ভাবছেন? ইয়েমেন সৌদি আরবের আকাশ সীমার উপর অবরোধ আরোপ করলো। বিদেশি বিমান সংস্থাগুলোকে বলেছে সৌদি আরবের আকাশ সীমায় তারা যেন বিমান পরিচালনা না করে। এপাশে বাবাল মানদেব প্রণালীতে তারা কিন্তু অবরোধ আরোপের হুমকি দিয়েছে। আপনারা কি মনে করছেন ইয়েমেনের সাথে সৌদি আরবের একটা পূর্ণাঙ্গ যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে? এবং ইয়েমেন কি সৌদি আরবের আকাশ সীমায় এই অবরোধ কার্যকর করতে পারবে? আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকের লাইভ শুরু করছি আমাদের একজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে। নিউক্লিয়ার অ্যাটাক করেছে আমেরিকা। আমেরিকা কি ইরানে পারমাণবিক হামলা করেছে? এর একমাত্র উত্তর, আমেরিকা ইরানে পারমাণবিক হামলা করেনি। এই ধরনের কোনো সংবাদ কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে নেই। যদি আমেরিকা ইরানে পারমাণবিক হামলা করত তাহলে এটা সারা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং সংবাদ হয়ে যেত। পারমাণবিক হামলা করা যেন তেন কথা নয়। এখন পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর একবার মাত্র পারমাণবিক হামলা হয়েছে, সেটা জাপানের বিরুদ্ধে। আর কখনো কোনো দেশ অন্য কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক হামলা করেনি। ইরান আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। আজকেও ইরানের 4টি শহরে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। কিছুক্ষণ আগেও ইরান কুয়েতের দিকে মিসাইল ছুড়েছে। তার বিস্তারিত সংবাদ জানাবো এই লাইভে। তবে আমরা তুর্কিপিডিয়া থেকে গত 3 বছর সবসময় চেষ্টা করেছি একুরেট সত্য সংবাদগুলো দেওয়ার জন্য। কখনো মানুষকে খুশি করার জন্য অতিরঞ্জিত সংবাদ আমরা দেই না। আমরা কখনো দাবি করিনি যে ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, অথচ বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন ইরানকে প্রতি মাসে 4-5 বার এরা পারমাণবিক বোমা বানিয়ে ফেলে। ইরান নিজে যেটা ঘোষণা করেনি, আপনি কোথা থেকে পেলেন ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? ইরান পারমাণবিক বোমা বানানোরও ঘোষণা দেয়নি। আমেরিকাও ইরানে পারমাণবিক হামলা করেনি। হামলা চলছে ট্রেডিশনাল অস্ত্র দিয়ে। প্রিয় দর্শক, এই যুদ্ধের মধ্যে একটা বড় সংবাদ গতকাল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সংবাদটি ছিল ইনসাইড ইসরায়েল সিক্রেট অপারেশন টু কাল্টিভেটেড আহমেদিনেজাদ। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে গতকাল নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ মুসাদের দালাল, মুসাদের এজেন্ট, মুসাদের সাথে দেখা করেছে হাঙ্গেরিতে। এই ধরনের প্রতিবেদন কতটুকু সত্য মিথ্যা হতে পারে আমরা গতকালকেই বিশ্লেষণ করেছি। কিন্তু গুজব ছড়ায় সবার আগে। এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে ব্যাপকভাবে ছড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন, যেখানে অনেক ইসরায়েলি সাংবাদিক রয়েছে। বাংলাদেশের মানুষ মনে করছে এটা কোরআনের আয়াত, এটা একদম বিশ্বাস করতেই হবে, এটাতে যা লেখা আছে সব সঠিক। অনেক বড় বড় রথী মহারথীরাও দেখলাম এতদিনের পরীক্ষিত নেতা, পুরখাওয়া নেতা, মুসলিম বিশ্বের নয়নমণি আহমেদিনেজাদকে মুসাদের দালাল বলে গালাগালি শুরু করে দিয়েছে। আপনাদের কি মনে হয় নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন সত্য? আহমেদিনেজাদের মতো মানুষ মুসাদের দালাল? অনেকে তো এরদোয়ানকেও দিনরাত ইসরায়েলের দালাল বলেন। এরদোয়ান কিংবা আহমেদিনেজাদ তাদের মতো লিডারদেরকে মাপার মতো যোগ্যতা অনেক মানুষেরই নেই, যে কারণে সস্তা প্রচারণা শুনেই তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে মনে হয় আহমেদিনেজাদ মুসাদের দালাল।
ইরানের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে আহমেদিনেজাদের বিরুদ্ধে যেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা একটা প্রচার যুদ্ধ, প্রপাগান্ডা যুদ্ধ ইরানের সরকারের বিরুদ্ধে, ইরানের ইসলামের বিরুদ্ধে। এটা সম্পর্কে সর্বশেষ চাঞ্চল্যকর তথ্য এসেছে। নাম্বার ওয়ান, আহমেদিনেজাদের অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছে আমেরিকার এই প্রতিবেদনটি 100% মিথ্যা এবং পরিপূর্ণরূপে বানোয়াট। এবং আহমেদিনেজাদের অফিস বলেছে এই প্রতিবেদনটি একটা হলিউডের কল্পকাহিনীর মতো বানোয়াট গল্প ছাড়া আর কিছু নয়। শুধু এতটুকু নয়, আহমেদিনেজাদকে গৃহবন্দী বলে দাবি করেছিল এই প্রতিবেদনটিতে, অথচ আহমেদিনেজাদকে আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে দেখা গিয়েছে। আজকে এই রিপোর্ট প্রকাশের পর আহমেদিনেজাদ উপস্থিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায়। তিনি গৃহবন্দী নয়, তিনি কোনো ধরনের রেস্ট্রিকশনে নয়, তিনি ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। আহমেদিনেজাদ আহমেদিনেজাদ যদি গৃহবন্দী হতেন তাহলে ইরানের আয়াতুল্লাহ খামেনির এইরকম স্মরণ সভায় তাকে প্রবেশ করতে দিত না, ঢুকতে দিত না। আহমেদিনেজাদ যদি আজকে ইসরায়েলের মুসাদের এজেন্ট হতো তাহলে এই প্রোগ্রামে কিভাবে আহমেদিনেজাদ আসে? এই বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আহ বক্তব্য রেখেছেন আহ ইরানের একজন বিশ্লেষক, তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ মোহাম্মদ মারান্দির। তিনি বলেছেন, প্রচার যুদ্ধ এখন সত্যি বিব্রতকর পর্যায়ে পৌঁছেছে। আহমেদিনেজাদ যদি সত্যি কারো গোপন সহযোগী বা অ্যাসেট হতেন তাহলে তাকে নিয়ে প্রকাশ্যে এমন প্রতিবেদন প্রকাশ করা হতো না, কারণ এতে অন্য সম্ভাব্য সহযোগী বা গুপ্তচরদের কাছেও বার্তা পৌঁছে যেত যে প্রয়োজনে পশ্চিমারা তাদেরও পরিচয় ফাঁস করে দিতে পারে। এই ধরনের দাবি বাস্তবতার চেয়ে প্রচারণার অংশ বেশি। ধরেন আহমেদিনেজাদ ইসরায়েলের মিত্র, ইসরায়েল কি সেটা জানাবে? কখনোই না। ইরানের ভিতরে এখন যারা মিত্র আছে, যারা ইরানের ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করতে গোপনে কাজ করেছে, ইসরায়েল কি তাদের নাম ঠিকানা প্রকাশ করে দিয়েছে? কখনোই দেয়নি। সুতরাং ইসরায়েলের এবং আমেরিকার এই যৌথ প্রপাগান্ডা যুদ্ধের সবচেয়ে বড় শিকার বাংলাভাষী দর্শকরা। পশ্চিমা মিডিয়ায় কিছু দেখলেই তারা মনে করে যে না, একদম মনে হয় সত্য একটা সংবাদ। প্রিয় দর্শক, আজকের এই লাইভ থেকে আমরা বলতে চাই, ইরানের পারমাণবিক প্রযুক্তির পারমাণবিক প্রকল্পের অন্যতম স্বপ্নদ্রষ্টা মাহমুদ আহমেদিনেজাদ, তিনি ইরানকে সত্যিকারের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন এবং ইরানের যেই নেতাকে সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল, তার নাম মাহমুদ আহমেদিনেজাদ। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুন এবং প্রয়োজনে ইরানি জাতির খেদমতের সুযোগ আবার করে দিন। ইরানের এই দুঃসময়ে ইরানকে নেতৃত্ব দিতে পারে এমন অভিজ্ঞতা সম্পন্ন, বিচক্ষণ, সাহসী এবং শিয়া সুন্নি বিভেদের ঊর্ধ্বে উঠে মুসলিম ঐক্যের কথা বলে এমন একজন নেতা হলো মাহমুদ আহমেদিনেজাদ। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা লেটেস্ট কিছু সংবাদ দেব, যেটি বলছিলাম যে আজকে দিনের বেলা ইরানের 4টি শহরে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার মধ্যে রয়েছে ইরানের বন্দর আব্বাস, ইরানের বুশেহের শহর, ইরানের আবাদান শহর। গত 2 দিন আগে আমেরিকান হামলায় ইরানের পারমাণবিক প্রকল্পের খুব কাছাকাছি জায়গায় হামলা হয়েছে, কিন্তু পারমাণবিক প্রকল্পের কোনো ক্ষতি হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছে যদি পারমাণবিক প্রকল্পের উপরে হামলা হতো তাহলে সেখান থেকে নিঃসরিত পারমাণবিক বিকিরণ আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে যেতে পারত। সেখানে কাতার, কুয়েত, সৌদি সহ সবাই ক্ষতিগ্রস্ত হতো। আমেরিকাকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা যে আমেরিকা যেন ইরানের চালু থাকা কোনো পারমাণবিক প্রকল্পে হামলা না করে। এবং ইরানের বিরুদ্ধে পরমাণু হামলা করেছে আমেরিকা, এই সংবাদটির কোনো ধরনের ভিত্তি নেই। আমরা কোনো আন্তর্জাতিক মিডিয়ায় এই সংবাদটি পাইনি। তবে ইরানের বিরুদ্ধে কনভেনশনাল অস্ত্র দিয়ে যে হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। আজকে ইরানের পক্ষ থেকে কুয়েতে, জর্ডানে এবং বাহরাইনে দফায় দফায় পাল্টা হামলা চালানো হয়েছে। একটু আগেও কুয়েতে হামলা চালানো হয়েছে। ইরানের পক্ষ থেকে যে ভিডিও প্রচার করা হচ্ছে তা আমরা দেখাচ্ছি আপনাদের।
এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেটা কয়েকদিনের সীমিত যুদ্ধের পর যে কোনো সময়ে বড় ধরনের পূর্ণ যুদ্ধে পরিণত হতে পারে, এই ধরনের আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এবং এই লড়াইটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর ব্যাপারে ইরানের পক্ষ থেকে ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছেন, হরমুজ বিষয়ে ইরান কোনো ধরনের ছাড় দেবে না। এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারেনি বা তৈরি করার ঘোষণা দেয়নি, ইরানের হাতে এখন একটাই কার্ড রয়েছে, সেই কার্ড হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে সারা বিশ্ব ইরানের কাছে আসতে বাধ্য, ইরানের সাথে আলোচনা করতে বাধ্য। এবং সর্বশেষ সংবাদ অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে। সর্বশেষ ইরানি আক্রমণে 2টি আমিরাতি জাহাজে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে একজন ভারতীয় নাবিক মারা গিয়েছে। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে আজকে জবাবদিহি করার জন্য ইরানের রাষ্ট্রদূতকে তেহরানে দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। তবে ইরান সবসময় বলে আসছে, তাদের দেখানো বৈধ জলপথে যদি কোনো জাহাজ যায় সেটা নিরাপদ, এর বাইরের কোনো জাহাজ যদি যায় সেটা অবৈধ রাস্তা, সে রাস্তায় নিরাপত্তার কোনো গ্যারান্টি ইরান দিবে না। সুতরাং ভারতীয় নাবিকেরও মৃত্যুর দায় ইরান নেবে না। পাল্টাপাল্টি হামলা চলছে, সেই হামলার মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান। অন্যদিকে ইরানের হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বাহরাইনে এবং কুয়েতে আমেরিকান ঘাঁটিতে। আমাদের কাছে যে ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে এটি কাতারের উবাইদ ঘাঁটির একটি হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারের আগের ছবিটি একপাশে, পরের ছবিটি একপাশে। পরের ছবিটিতে দেখা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে একটা সাইট ধ্বংস হয়ে গিয়েছে। আরেকটি ছবি দেখাচ্ছি, এটি বাহরাইনে অবস্থিত আমেরিকান ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এটিও ইরানের মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বা আগামী দিনের মধ্যে যদি ইরান আমেরিকার মধ্যে নতুন করে কোনো সমঝোতা না হয়, তাহলে বড় ধরনের পরিপূর্ণ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় কি করছে ইসরায়েল? আজকে ইসরায়েল গাজায় কয়েকটি মিলিটারি অপারেশন চালিয়েছে। গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলা হয়েছে, জাবালিয়ার একটি থানার উপরে, পুলিশ স্টেশনের উপরে। সেখানে জাবালিয়ার পুলিশ প্রধান সহ 7 জন নিহত হয়েছে। 7 জন পুলিশদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। অন্যদিকে গাজার একটা ছোট্ট কিশোর 8-9 বছর বয়সের ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে, সে ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ডিমোনায় সফর করেছে। רעייתי שרה בקיבוץ ניר עוז בקיץ שעבר. אמרתי שם במילים ברורות, אנחנו נשקם פי כמה את אזור עוטף עזה שנפגע בטבח הנורא של 7 באוקטובר. וכך אנחנו עושים בפועל, זה לא שאמרתי, אנחנו עושים בעזרת מנהלת התקומה שהוביל ידידנו ইসরায়েলের প্রধানমন্ত্রীর ইসরায়েলের পারমাণবিক বোমা রয়েছে যেখানে ধারণা করা হয় ডিমোনা পারমাণবিক প্রকল্পে। এই সফরটি হয়তো একটি মেসেজ, ইসরায়েল হয়তো তার শত্রুদের ভয় দেখাতে চাইছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে হলে তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে। আবার ইরান এর আগে বহুবার বলেছিল তারা হুমকির মুখোমুখি হলে ইসরায়েলের এই ডিমোনাকে উড়িয়ে দেবে। আমরা জানি না ইরানের সে সময় হয়েছে কিনা, ইরানের জেনারেলরাই হয়তো সিদ্ধান্ত নেবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে হরমুজ প্রণালী তো গত কয়েক মাস ধরে বন্ধ, তাহলে আমেরিকান ঘাঁটিতে এত গোলাবারুদ কিভাবে যায়? এটা আকাশ পথে যায়, এটা